সহজ রচনা তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 6 = 6। একের দাগে অধিবর্ষের বছরটি হলো, এখানে অপশন রয়েছে 1996, 1994, 1998 আর হচ্ছে 1990। এখানে অধিবর্ষ বছরটি হচ্ছে সঠিক উত্তর 1996 হবে। ঠিক আছে, 4 দিয়ে যেটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তো এটা হবে সঠিক উত্তর। এরপর 2 নম্বর, কোনো একটি স্থানের অক্ষাংশ 12 ডিগ্রি উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত তা হলো পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ। তো কোনো একটি স্থানের অক্ষাংশ 12 ডিগ্রি উত্তর হলে স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত, তো উত্তর হবে সঠিক উত্তর। 3 নম্বর হচ্ছে ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উপবৃত্ত, পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত না সরলরৈখিক। তো ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত। 4 নম্বর, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো গঙ্গা নদী, নর্দমা নদী, লেনা নদী না মেনাম নদী। তো এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হচ্ছে লেনা নদী। নেক্সট হচ্ছে 5 নম্বর, এশিয়া মহাদেশের এই হ্রদটি আকার আয়তনে সাগরের ন্যায় সুবৃহৎ এবং স্থলভাগ দ্বারা বেষ্টিত। হ্রদটির নাম চিল্কা হ্রদ, কাস্পিয়ান সাগর, মরু সাগর না বৈকাল সাগর। তো হ্রদটির নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। 6 নম্বর, অধিবর্ষ বছরে দিনের সংখ্যা 360, 366 না 365 দিন। তো অধিবর্ষ বছরে দিনের সংখ্যা হচ্ছে 366 দিন। 7 নম্বর, পৃথিবীর ছাদ বলা হয় হিমালয়, পামির মালভূমি না আন্দিজকে। তো পৃথিবীর ছাদ বলা হয়, উত্তর লিখবে পামির মালভূমিকে। 18 নম্বর হচ্ছে পৃথিবীর অনসুর অবস্থান দিনটি হলো 4 জুলাই, 5 আগস্ট, 3 জানুয়ারি। তো পৃথিবীর অনসুর অবস্থানের দিনটি হচ্ছে 3 জানুয়ারি। নেক্সট প্রশ্ন 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। যে কোনো 4টি। 1 × 4 = 4। 2-1 প্রশ্ন, কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না। তো এখানে বলা হচ্ছে কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না। এটা ঠিক না ভুল লিখতে হবে। এটা ভুল। ঠিক আছে, বায়ু সব দিক থেকে সমান চাপ দেয়। এরপর হচ্ছে 2 নম্বর, বায়ুর জলীয় বাষ্পের পার্থক্য হলো বায়ু প্রবাহের প্রধান কারণ। এটা ঠিক না ভুল? এটা লিখবে ভুল। শুধুমাত্র জলীয় বাষ্পের পার্থক্য কারণের জন্য কিন্তু বায়ু প্রবাহ হয় না, এটা ভুল হবে। 3 নম্বর হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি। এটা ঠিক না ভুল? তো এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি, এটা হবে ঠিক। 4 নম্বর, পন্টিস ও টেরাস পর্বত শ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত। ঠিক না ভুল? এটা হবে ভুল। এরপর হচ্ছে 5 নম্বর, জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কোনটি? জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা হচ্ছে টোকিও, ইয়োকোহামা। নেক্সট হচ্ছে কোন তারিখকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? উত্তর লিখবে 21 জুন তারিখটিকে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়? তো 21 জুন তারিখকে বলা হয় কর্কট সংক্রান্তি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি। 2 × 2 = 4। 1 নম্বর দাগে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন? এখানে উত্তর লিখবে 21 জুন। উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে এবং এই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হয়। ওকে, তাই এই তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। 2 নম্বর, ছায়াপথ কাকে বলে? উত্তর লিখবে রাতের অন্ধকার আকাশে উত্তর দক্ষিণে উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো যে তারকার রাশি দেখা যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্য এ ছায়াপথে অবস্থান করছে। 3 নম্বর, সৌর বছর কাকে বলে? উত্তর লিখবে সৌর বছর হচ্ছে কি না নিজের মেরুদণ্ডের বা মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ পরিক্রমণ করতে বা সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়কালকে সৌর বছর বলে। সূর্যকে ভিত্তি করে পরিক্রমণের সময় অনুসারে এই সময়কাল নির্ধারিত হয় বলে একে সৌর বছর বলা হয়। 4 নম্বর, বিষুব বলতে কি বোঝো? উত্তর লিখবে বিষুব কথার অর্থ দিন রাত্রির সমান। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর বিষুব রেখায় সূর্য রশ্মি লম্বভাবে পড়ায় পৃথিবীর সর্বত্র দিন রাত্রির সমান হয়। এই ঘটনাকে বিষুব বলে। উত্তর গোলার্ধে 21 মার্চ তারিখটিকে মহাবিষুব এবং 23 সেপ্টেম্বর তারিখটিকে জলবিষুব বলা হয়। 5 নম্বর, পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর লিখবে অনেকগুলি সুউচ্চ পর্বতমালা বিভিন্ন দিক থেকে এসে একত্রে যে অঞ্চলে মিলিত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ হচ্ছে এশিয়া মহাদেশের 2টি উল্লেখযোগ্য পর্বত গ্রন্থি হলো পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি।
নেক্সট হচ্ছে 2.6 নম্বর সমচাপ রেখা কাকে বলে? তো নির্দিষ্ট সময়ে সমুদ্রতলের সাপেক্ষে সমুদ্রের একই পরিমাণ বায়ুচাপ যুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে। পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে দুটি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দশমিক 6 নম্বর দেওয়া যেখানে। কারণ 1 নম্বর থেকে উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখন। তো উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য হচ্ছে, উচ্চচাপের ক্ষেত্রে কি হয়, বায়ু শীতল ও ভারী হয়ে নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হয়, আর বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে নিম্নচাপের সৃষ্টি হয়। আর উচ্চচাপের বায়ু হয় নিম্নগামী, নিম্নচাপের বায়ু হয় ঊর্ধ্বগামী। ঠিক আছে, উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ু চারদিকে ছড়িয়ে পড়ে, এই বায়ুর গতিবেগ কম হয়, আর নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের বায়ু ছুটে আসে, এই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, অর্থাৎ নিম্নচাপের যে বায়ু তার গতিবেগ বেশি হয়। এইগুলো হচ্ছে উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে 4-2 নম্বর সমচাপ রেখার বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য লিখতে বলা হচ্ছে। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে, 1 নম্বর, এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। নাম্বার 2 হচ্ছে বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। ঠিক আছে, পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার পর্যন্ত দেখা গেছে। নাম্বার সি বা 3 নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। নাম্বার ডি, সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে 4-3 নম্বর, বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কী? এখানে উত্তর লিখবে, দেখো, বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের প্রধান কারণ। ঊর্ধ্বতাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে। আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুর চাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এটা হচ্ছে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক। 4 নম্বর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে, 1 নম্বর, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান হয়। ওকে, এগুলো হচ্ছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে দুটি লিখতে হবে প্রশ্নের উত্তর এখান থেকে, প্রশ্নের মান 5 করে, 5 থেকে 10 নম্বর। প্রথম প্রশ্ন 5-এর 1 নম্বর দেখে, এশিয়া মহাদেশের উত্তরের সমতল ভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও। দেখো, এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। এই সমভূমির সাধারণ ঢাল দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, যথা 1 নম্বর তুরানের নিম্নভূমি, আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হলো তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো কোনো অংশ ভূপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু। নাম্বার বি হচ্ছে সাইবেরিয়া সমভূমি। এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায় 20 মিটার। নেক্সট, এরপর হচ্ছে দেখো, নাম্বার সি দিয়ে লিখছি সাইবেরিয়ান শিল্ড। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান শিল্ড বলে। এগুলো হচ্ছে আমরা লিখলাম এশিয়া মহাদেশের যে উত্তরের সমতল ভূমি তার ভূপ্রকৃতির যে বর্ণনা সেগুলো। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর দাগে, এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। তো উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত এশিয়ার দেশসমূহে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, নাম্বার এ, এখানে গ্রীষ্মকালে উষ্ণতা হচ্ছে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। 2 নম্বর হচ্ছে শীতকালীন উষ্ণতার প্রসর 6 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার সি হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস 75 ডিগ্রি সেন্টিমিটার। নাম্বার ডি, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে অধিকাংশ বৃষ্টিপাত হয়। ওকে, তো এইগুলো হচ্ছে দেখো এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। 5-এর 3 নম্বর দেখে, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তো ইয়াংসি অববাহিকা চীনের ঘন বসতিপূর্ণ অঞ্চল। কারণ 1 নম্বর হচ্ছে অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। 2 নম্বর হচ্ছে বা বিধি লিখছি, দেখো, এই অববাহিকাটি উর্বর ও নবীন পলি মাটি দ্বারা
তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি, খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি অঞ্চলটিকে জনবহুল অঞ্চলে পরিণত করেছে। ওকে। নাম্বার ই, অভ্যন্তরীণ নদীপথ বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ফলে এখানে ঘনবসতি গড়ে উঠেছে। তো এই হচ্ছে ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, বা এখানে যে ঘনবসতিপূর্ণ বসতি গড়ে উঠেছে তার কারণ। 5-এর 4 নম্বর হচ্ছে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় কেন? তো 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে থাকে যে সূর্যরশ্মি ঠিক নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ বেশি দেয় আর কি, ঠিক আছে। এরূপ অবস্থায় দুই মেরুর কোনোটিই সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে না। ছায়াবৃত্ত নিরক্ষরেখা সহ সমস্ত অক্ষরেখাকে সমান দুটি ভাগে বিভক্ত করে। ফলে 21 মার্চ ও 23শে সেপ্টেম্বর বছরের এই দুটি দিন সুমেরু থেকে কুমেরু পর্যন্ত পৃথিবীর অর্ধাংশ আলোকিত হয় এবং বাকি অর্ধাংশ অন্ধকার থাকে। তাই পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। সব জায়গায় স্থানীয় সময় অনুসারে সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যে 6টায় সূর্য অস্ত যায়। নেক্সট 5-এর 5 নম্বর হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, মেনাম, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি। এই নদীগুলির বৈশিষ্ট্য হলো 1 নম্বর বা নাম্বার এ দিয়ে লিখছি, এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি মধ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি। নাম্বার বি, নদীগুলি বৃষ্টির জল ও বরফলা জলে পুষ্ট এবং মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। নাম্বার সি হচ্ছে বর্ষাকালের নদীর নিম্ন গতিতে বন্যা দেখা দেয়, ঠিক আছে, বন্যা দেখা যায়। নাম্বার ডি, নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ। নাম্বার ই হচ্ছে নদী পথ নৌ পরিবহনযোগ্য ও জলসেচের কাজে লাগে, ঠিক আছে। নাম্বার এফ বা 5 নম্বর হচ্ছে 6 নম্বর নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। তো এগুলো হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলির যে বৈশিষ্ট্য সেগুলো আমরা লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আমরা আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এইগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।